আজকে যে ঘটনা আপনারা শুনবেন সেটা এমনই একদম টুইস্ট অ্যান্ড টার্নসে ভর্তি আছে। সেটা শুনে মনে হবে একটা বলিউডের মুভির স্ক্রিপ্ট আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আজকে যে ঘটনা আছে সেই ঘটনাতে রিয়েল লাইফের অ্যাক্ট্রেস অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ ভিকটিম হয়ে যাবে। এখানে আছে কাশ্মীর কানেকশন, এখানে আছে একটা বোম ব্লাস্ট, এখানে আছে একটা বারবিকিউ পার্টি, এখানে আছে একটা প্ল্যানিং প্লটিং, আছে মনের মধ্যে একটা ক্ষোভ, আছে একাধিক বিয়ে। এমন কিছু নেই যেটা একটা মশলাদার গল্প বানাতে হেল্প করে। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ঘটনা। এবারে আজকের এই ইন্টারেস্টিং ঘটনার যে সূত্রপাত হয় সেটা অনেক আগে, 1978 সাল। সেলিনার সাথে দেখা হয় নাদিরের। অ্যাকচুয়ালি সেলিনার নাম সেই সময় সেলিনা ছিলই না, তার নাম ছিল আথিয়া প্যাটেল। পরবর্তী সময় নাদিরের সাথে প্রেম করার পর সে তার নামটা চেঞ্জ করে নেয় সেলিনাতে। সেলিনার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সে একটা প্রচণ্ড লিবারাল ফ্যামিলি থেকে বিলং করত এবং সেখানে সে কোনোভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করে এবং সেখানে ছোটোখাটো রোল করতে থাকে। কিন্তু যতই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছোটোখাটো রোল হোক না কেন, পয়সা করি মোটামুটি সেলিনা বেশ ভালোই কামানো শুরু করেছিল। উল্টো দিকে তার হাজবেন্ড নাদির একটা নর্মাল মানুষ ছিল, তার ছোটোখাটো ব্যবসা ছিল, কিন্তু সেই ব্যবসাতে সে খুব একটা দাঁড়াতে পারেনি। তার ওয়াইফ সেলিনা তাকে অনেক হেল্প করার চেষ্টা করেছে, কিন্তু নাদির এই সমস্ত কিছু না পেরে সে সোজা মুম্বাই ছেড়ে চলে যায় সাউথ আফ্রিকাতে জব করার জন্য। এবার সাউথ আফ্রিকাতে সে জব করছে, মাসে মাসে তার ওয়াইফ এবং সন্তানদেরকে টাকা পাঠাচ্ছে, এইটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এই দিকে সেলিনা সে রীতিমতন একা হয়ে গেছে, তার সাথে কথা বলার কেউ নেই, তার উপর অনেক প্রেশার। তো এই কারণে আস্তে আস্তে নাদিরের সাথে তার ডিস্টেন্স তৈরি হয় এবং এই যে নাদিরের সাথে ডিস্টেন্সটা তৈরি হলো তার মাঝেই ঢুকে পড়লো সেলিনার লাইফে আসিফ। 1998 সালে আসিফের সাথে তার দেখা হয়। আসিফও ব্যবসা করতো, গার্মেন্টে ব্যবসা, এবং সেই ব্যবসাতে সে ভালোই লাভ করছিল। আসিফেরও আগে একবার বিয়ে হয়ে গেছিল, সেই বিয়েটা তার টেকেনি। তারপর সেলিনা আর আসিফের মধ্যে অবৈধ সম্পর্ক শুরু হয়। উল্টো দিকে নাদির তখনও আছে সাউথ আফ্রিকাতে। এবার 1998-এ এই সম্পর্ক শুরু হওয়ার এক বছরের মাথায় আসিফ আর সেলিনা তারা বিয়ে করে নেয়। সেলিনা কিন্তু নাদিরকে ডিভোর্স দেয়নি। যাই হোক, পরবর্তী সময় নাদির আর সেলিনার ডিভোর্স হয়ে যায়। নাদির আর সেলিনার ততদিনে 4 সন্তানও হয়ে গেছিল। যাই হোক, এই 4 সন্তান নিয়ে সেলিনা আসিফের সাথে মুভ করে যায়। হানিমুন পিরিয়ড কাটার পরেই তাদের সম্পর্কেও নানান রকম ঝামেলা দেখা যায় এবং 2008 সালে ফাইনালি সেলিনা আর আসিফের ডিভোর্স হয়ে যায়। এই ডিভোর্সের পর 1 বছর সেলিনা একাই থাকতো, সে নিজের কাজ করতো, কিন্তু তার মনটা খুব একটা ভালো থাকতো না। তার একটা ইভেন্টে হঠাৎই দেখা হয় পারভেজ তাকের সাথে। এবার এই পারভেজ সে অ্যাকচুয়ালি কাশ্মীর থেকে বিলং করতো, কিন্তু মুম্বাইতে কাজের জন্য সে আসা যাওয়া করতে থাকতো। এর সাথে দেখা হওয়া মাত্রই সে বুঝতে পারে তার হয়তো লাইফ লং পার্টনার এই পারভেজই হতে পারবে। সেলিনার থেকে পারভেজ কিন্তু বেশ ছোট ছিল, কিন্তু তাতে তার কোনো প্রবলেম ছিল না, পারভেজের কোনো প্রবলেম ছিল না। সেলিনা তার ফ্যামিলিকে সন্তানদেরকে এই পুরো ব্যাপারটা বলে। সন্তানরা প্রথমে মানতে চায়নি, কিন্তু পরবর্তী সময় মেনে নেয় এবং 2009 সালের একদম লাস্টের দিকে সেলিনা আর পারভেজের বিয়ে হয়, তারা একসাথে থাকতে শুরু করে। এবারে এইটুকু শোনার পর আপনারা কম বেশি সবাই ভাবছেন, আরে কোথাকার কোনো এক ছোটোখাটো অ্যাক্ট্রেস, সে 3-4টে বিয়ে করেছে, তার প্রপার ডিটেল দিয়ে হিস্ট্রি দিয়ে কেন বলছো? এখানে ক্রাইমের কী আছে? অ্যাকচুয়ালি এখন তো কিছু স্টার্ট হয়নি, এবার তো সমস্ত কিছু স্টার্ট হবে। এবং এই ঘটনাটা মুম্বাই থেকে সোজা 100 কিলোমিটার দূরে গিয়ে একটা মারাত্মক টার্ন নেবে। এবার সেই 100 কিলোমিটার দূরে যে ঘটনাটা ঘটবে সেটার উন্মোচন হবে 18 মাস পর কাশ্মীরে একটা বোম ব্লাস্টের মাধ্যমে এবং একটা গাড়ির মাধ্যমে। সেটা সিনেমার থেকেও বেশি ইন্টারেস্টিং। সেলিনার 4 সন্তান ছিল, আমি প্রথমেই বলেছি। তার সবথেকে বড় মেয়ের নাম ছিল লায়লা খান, তারপর তার এক ছেলে ছিল যার নাম হচ্ছে ইমরান খান, আরও 2 মেয়ে ছিল, আজমিনা এবং জারা। এই নিয়ে তাদের সুখের সংসার চলছিল, কিন্তু এই সুখের সংসারে অনেক রকম প্রবলেম আসতে চলেছিল। উল্টো দিকে এই ফ্যামিলির কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না। প্রত্যেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল, একমাত্র ইমরান ছাড়া। সেহেতু
এদের প্রচুর প্লট ছিল, বাংলো ছিল। মুম্বাই থেকে 100 কিলোমিটার দূরে তাদের পাহাড়ের কোলে একটা বড় ফার্ম হাউস ছিল এবং সেই ফার্ম হাউসে তারা স্যাটারডে এবং সানডে স্পেন্ড করতে যেত। পারভেজ যেহেতু মুম্বাই থেকে ছিল না, সে ছিল কাশ্মীর থেকে। যদিও সে মুম্বাইতে কাজ করতো, তারপরেও তার এখানে না মানি নিতে বেশ অসুবিধা হতো। সে সেলিনাকে মাঝে মাঝে বলতো, কিন্তু সেলিনা বলতো তুমি সমস্ত কিছু পারবে, তুমি চেষ্টা করো, ছেলে মেয়ে তোমাকে মেনে নেবে, অলরেডি তারা তোমাকে মেনে নিয়েছে, তোমার সাথে যাচ্ছে। কিন্তু পারভেজ কোথাও একটা কিন্তু রাখতো। সেলিনার যে সবথেকে বড় মেয়ে লায়লা, সে কিন্তু মুভি ইন্ডাস্ট্রিতে নেমে গেছিল এবং অলরেডি আস্তে আস্তে নাম করছিল। 2008 সালে ওয়াফা বলে একটা সিনেমা আসে এবং সেই সিনেমাতে সে বিগ একটা রোল পায়, তাও আবার তার সাথে ডাইরেক্টলি রাজেশ খান্নার সাথে, দ্য বলিউড সুপারস্টারের সাথে। এবং ওখান থেকে আস্তে আস্তে লায়লা খানের নামটা সবাই জানতে শুরু করে। অনেক মুভি সে সাইন করে। সে একটা মুভি সাইন করে, রাকেশ সাম সেটার ডাইরেক্টর ছিল এবং মুভিটার নাম ছিল জিন্নাত। লায়লা পুরো স্ক্রিপ্টটা শুনে সে সাইন করে এবং 50% অফ দ্য মুভি সে পুরো শ্যুট করে। টাইমটা চলে এসেছিল 2011 ফেব্রুয়ারি। হঠাৎই ডাইরেক্টর রাকেশ সাওয়ান্ত বারবার লায়লাকে ফোন করতে থাকে, কিন্তু লায়লার ফোনটা সুইচ অফ বলে। এবারে এইদিকে মুভির 50% হয়ে গেছে। লায়লার সাথে লাস্ট যখন তার কথা হয়েছিল, সে বলেছিল সে ঘুরতে যাচ্ছে এবং ঘুরে এসে ওই মুভির যে বাকি 50% আছে সেটা সে শ্যুট করবে। কিন্তু এখন লায়লার ফোনটা সুইচ অফ। লায়লাকে এই মুভির জন্য পুরো পেমেন্টটাই দেওয়া হয়েছিল। তার মনে একটু সন্দেহ হয়। সে ভাবে যে এই লায়লা কি তার টাকা নিয়ে চলে গেল। এবার সে লায়লাকে খুঁজতে থাকে, সবার কাছে জিজ্ঞাসাও করতে থাকে। কেউ লায়লার ব্যাপারে কিছু জানেই না। এবং একটা সময় সে রীতিমতন বিরক্ত হয়ে গিয়ে লায়লা যে অ্যাপার্টমেন্টে থাকতো সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করবে এটা ভাবে। সেখানে গিয়ে ডাইরেক্টলি লায়লার ফ্ল্যাটে যাবে, এটা নিয়ে সে একটু ইতস্তত বোধ করছিল। এই কারণে ওখানকার যে সেক্রেটারি আছে তাকে জিজ্ঞাসা করে লায়লা কোথায়। এই যখন সেক্রেটারিকে জিজ্ঞাসা করছে পুরো ব্যাপারটা, তখন হঠাৎই পিছন থেকে কেউ একটা এসে তার ঘাড়ে হাত রেখে বলে যে তুমি লায়লাকে কেন খুঁজছো, তোমার কী দরকার। তখন রাকেশ সাওয়ান্ত বলে যে আমার মুভির পুরো অ্যাডভান্স পেমেন্ট সে নিয়েছে, 50% শ্যুট কমপ্লিটও হয়ে গেছে, কিন্তু তারপর তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না, তো আমি কি করব। তখন সেই ব্যক্তি বলে যে তুমি লায়লাকে খুঁজো না, লায়লাকে খুঁজলে তোমার জন্য খারাপ হবে। লায়লা কাজের জন্য দুবাই চলে গেছে। এটা শুনে সে অবাক হয়ে যায় যে লায়লা তাকে না জানিয়ে কি করে দুবাই চলে যেতে পারে এবং এই ব্যক্তি কে যে আমাকে এরকম বলছে। তখন সে চিনতে পারে, আরে লায়লার যে মা আছে সেই মায়ের যে সেকেন্ড হাজব্যান্ড ছিল এ তো সেই আসিফ। তাহলে আসিফ এরকম কেন বলছে? তাহলে পুরো ফ্যামিলি মিলেই কি রাকেশ সাওয়ান্তের পুরো টাকাটা মেরে দিল? সেই এই সমস্ত কিছু ভাবতে ভাবতে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যায়, গিয়ে একটা কমপ্লেন লেখানোর ব্যবস্থা করে যে লায়লা খান মিসিং গেছে, তাকে খুঁজে দাও। প্রথমেই সে তার পুরো কেসটা বলেনি, জাস্ট এটুকু বলে। এবার পুলিশ বলে আপনি কি তার রক্তের সম্পর্কের কেউ হন? তখন সে বলে যে না। তখন বলে তাহলে মিসিং কমপ্লেনটা আমরা লিখতে পারবো না, যদি রক্তের সম্পর্কের হন তাহলেই আমরা লিখতে পারবো। তখন রাকেশ সাওয়ান্ত বলে যে পুলিশ এইভাবে কিছু করলে কোনো কিছুই তো মানবে না, কোনো কিছুই তো করবে না, তো সেহেতু আমি বেটার টু বি এটা বলি যে লায়লা খান আমার টাকা নিয়ে পালিয়েছে, তাহলে তো পুলিশ অন্তত কেসটা রেজিস্টার করবে। এইটা যখন সে পুলিশের সামনে বলে, পুলিশ সত্যি সত্যি এবার কেসটা রেজিস্টার করে। কিন্তু পুলিশ কি তদন্ত করবে? করবে না। রাকেশ সাওয়ান্ত বারবার কিন্তু থানাতে যেত এবং থানা থেকে সে কোনো অ্যান্সারই পেত না। উল্টো দিকে থানাতে এই সমস্ত যে ঘটনা চলছে সেই ঘটনা একজনের কানে চলে যায়, তার নাম হচ্ছে নিশান্ত। এবারে এই নিশান্ত সে একজন সাংবাদিক, সে এটা নিয়ে লিখতে শুরু করে। লিখতে লিখতে সেও ভাবে যে আমি যেই লায়লা খানকে খুঁজি, যে লায়লা খান রাজেশ খান্নার সাথে মুভি করেছে, সে রাকেশ সাওয়ান্তের টাকা নিয়ে পালিয়ে গেছে। এইটা ছিল মেন হেডলাইন। এবার সেও খুঁজতে খুঁজতে লায়লা খানকে খুঁজে পায় না। সে এরপর এটা জানতে পারে লায়লা খান এবং তার গোটা ফ্যামিলিকে অনেকেই অনেক দিন ধরে দেখেনি। সে লায়লা খানের মা সেলিনা, তার যে সেকেন্ড হাজব্যান্ড আছে আসিফ, তার খোঁজ পায়। তাকে গিয়ে অনেক রিকোয়েস্ট করে সে লায়লা খানের বাবা মানে সেলিনার ফার্স্ট হাজব্যান্ড নাদির, যে সময় ইথিওপিয়াতে ছিল, তার সাথে কন্ট্যাক্ট করে, পুরো ব্যাপারটা বলে। তখন নাদিরও লায়লার সাথে সেলিনার সাথে বাদবাকি ছেলে মেয়েদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সে কন্ট্যাক্ট করতে পারে না। তখন নিশান্ত বলে যে আপনি ভারতে আসুন, কেস রেজিস্টার করুন, আমিও
থানাতে গেছিলাম, কিন্তু থানাতে আমাকে বলে যে তুমি তো তার ব্লাড লাইনের কেউ নও, সেহেতু মিসিং কমপ্লেন তুমি রেজিস্টার করতে পারবে না। তখন অদ্ভুতভাবে নাদির বলে আমার কাছে ইথিওপিয়া থেকে ভারত যাওয়ার জন্য টাকা নেই। নিশান্ত নিজের সেভিংস ভেঙে নাদিরকে ভারতে নিয়ে আসে এবং শেষমেশ নিশান্ত আর নাদির তারা থানাতে গিয়ে কেসটা রেজিস্টার করে। ওদিকে রাকেশ সাওয়ান্ত যখনই থানাতে যেত এই কেসটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতো, তখন পুলিশ ক্লিয়ারলি তাকে বলতো, আরে লায়লা খানের সাথে অনেক জঙ্গি যোগ আছে, সে মুম্বাইয়ের যে আন্ডারওয়ার্ল্ড আছে তার সাথে কানেকশন রাখতো, সে দাউদের খুব ক্লোজ মেম্বার, সে মোস্ট প্রবাবলি দুবাইতে চলে গেছে দাউদের কাছে বা পাকিস্তান চলে গেছে দাউদের কাছে। এবার এই জিনিসটা শুনে রাকেশ সাওয়ান্ত সে রীতিমতন ভেঙে পড়েছিল। তার কোটি কোটি টাকা এই লায়লা খান নিয়ে চলে গেছে, এখন বলছে সে আছে হয় দুবাইতে নয়তো পাকিস্তানে। কি অদ্ভুত ব্যাপার। এবার পুলিশের কাছে কেস তো রেজিস্টার হয়ে গেছে, কিন্তু পুলিশ সেইভাবে কোনো কিছুই তদন্ত করেনি। তারা ভেবেই নিয়েছে লায়লা খান হয় পাকিস্তানে আছে নয়তো দুবাইতে আছে, আন্ডারওয়ার্ল্ড কানেকশন আছে, জঙ্গি কানেকশন আছে। 2011 ফেব্রুয়ারি থেকে এই সমস্ত নাটক চলতে থাকে এবং এর প্রমাণ থাকে তিনজন। এক হচ্ছে নাদির, দ্বিতীয় হচ্ছে নিশান্ত দাস সাংবাদিক এবং তৃতীয়ত রাকেশ সাওয়ান্ত দ্য ডাইরেক্টর। 2011 থেকে 2012 জুন মাস চলে আসে। কাশ্মীরের কিস্তুয়ারে একটা বোম ব্লাস্ট হয়, তদন্ত শুরু হয় এবং সেই তদন্তের সময় দেখা যায় যে যেখানে বোম ব্লাস্টটা হয়েছে তার থেকে কয়েক হাত দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে এবং এই গাড়ির যে নাম্বারটা আছে সেটা কাশ্মীরের না, সেটা মহারাষ্ট্রের। পুলিশ ভাবে এই গাড়িটার সাথে এই ব্লাস্টের কি কোনো যোগ আছে, সেটা পুলিশ তদন্ত করতে থাকে। তদন্ত করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখে যে ওই গাড়িটা 8 মাস ধরে ওখানেই আছে, ওখানেই পাশে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যেই ওটা পার্ক করা থাকতো, কেউ ওটা নিতে আসতো না। এবং ওই যে গাড়ির নাম্বার আছে সেটা দিয়ে ওটার ওনার কে আছে সেটা পাওয়া যায়। তার নাম হচ্ছে সেলিনা খান। এই সেলিনা খান কে? লায়লা খানের মা, নাদিরের ওয়াইফ। মানে পুলিশ কোথাও না কোথাও যখন বলছিল যে লায়লা খান হয় দুবাই চলে গেছে নয়তো পাকিস্তান চলে গেছে, তার সাথে জঙ্গি যোগ আছে, সেটা 100% কোথাও না কোথাও মিলে যাচ্ছিল। পুলিশ আবার দেখে ওই গাড়িটা যে ভাড়ার ঘরে রাখা থাকতো সেই ঘরটা কে ভাড়া নিয়েছিল। এবার সেই ঘরটা ভাড়া নিয়েছিল সেলিনার তৃতীয় হাজব্যান্ড পারভেজ। পারভেজ লাস্ট 10 মাস ধরে ওই যে ঘরটা আছে সেটার ভাড়া দিচ্ছিল। কিন্তু পারভেজ কোথায়? পুলিশ খুঁজতে থাকে। পারভেজের সাথে কোনো রকম কি কোনো জঙ্গি যোগ আছে? সে কি পাকিস্তানে পালিয়ে গেছে? এরকম নানান কোশ্চেন তদন্তকারী সংস্থার সামনে তখন এসে দাঁড়িয়েছে। ঠিক এই জায়গাতে এই ড্রামাটা যখন চলছে তখন রাকেশ সাওয়ান্ত সে কাশ্মীরে কি করতে গেছে? কাশ্মীরে মুভি শ্যুট করতে গেছে এবং সেই মুভি শ্যুট করতে গিয়ে কাছে একটা ইনভিটেশন আসে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার। সেখানে একটা পার্টি চলছে, সেই পার্টিতে বড় বড় পুলিশ অফিসার আছে, অনেক ডাইরেক্টর আছে, অনেক পলিটিশিয়ান আছে এবং দ্যাট দ্য মোমেন্ট একজন পুলিশ অফিসার সিনিয়র পোস্টে যে চাকরি করে সে রাকেশ সাওয়ান্তকে এসে বলে যে আপনি লায়লা খানকে চেনেন? যে লায়লা খান রাজেশ খান্নার সাথে মুভি করেছিল। তখন রাকেশ সাওয়ান্ত এই কোশ্চেনটা পেয়ে একদম অবাক হয়ে যায়। সে তার সাইডের স্টোরি বলে। এবার পুলিশ অফিসার তাকে পুরো বোম ব্লাস্ট, পারভেজের ব্যাপার, রুম ভাড়া পাওয়া, এই সমস্ত কিছু বলে। এবার একে একে তুই কোথাও না কোথাও জঙ্গি কানেকশন, কোথাও না কোথাও পাকিস্তান কানেকশন, সমস্ত কিছু সামনে আসছে। তার মানে এই গোটা ফ্যামিলিটাই কি পাকিস্তানে চলে গেছে? এদের কি আন্ডারওয়ার্ল্ড কানেকশন ছিল? কাশ্মীর পুলিশ মুম্বাই পুলিশের সাথে কন্ট্যাক্ট করে, টিম বানিয়ে তারা মুম্বাই এবং কাশ্মীরে একাধিক জায়গায় রেড করতে থাকে। তাদের মেইন টার্গেট ছিল পারভেজকে খুঁজে পাওয়া। পারভেজের এক বন্ধুর কানেকশন পায় কাশ্মীর পুলিশ তাকে ধরে, জিজ্ঞাসাবাদ করে এবং শেষমেশ পারভেজকে তারা অ্যারেস্ট করে এক গ্রাম থেকে। এবং সেই গ্রামে সে বউ বাচ্চা নিয়ে সংসার করছিল। তারা লায়লা খানের মিসিং কমপ্লেন্টের তদন্তের জন্য পারভেজকে জিজ্ঞাসাবাদ করে। পারভেজকে মুম্বাই আনা হয়, জিজ্ঞাসা করা হয় তার সাথে কোনো জঙ্গি যোগ আছে কিনা। মুম্বাই পুলিশ, কাশ্মীর পুলিশ অনেক তদন্ত করে এবং তদন্ত শেষে তারা এটুকুই বুঝতে পারে যে বোম ব্লাস্ট হয়েছে তার সাথে পারভেজের কোনো রকম কোনো কানেকশন ছিল না, কিন্তু সে পাকিস্তান পালিয়ে যাওয়ার জন্য প্ল্যান বানিয়ে নিয়েছিল। আর কয়েকদিন দেরিতে গেলেই সে কিন্তু পাকিস্তান পালিয়ে যেত। কিন্তু এবার সব থেকে বড় কোশ্চেন হচ্ছে তার সাথে জঙ্গি যোগ নেই, ব্লাস্টের যোগ নেই, কিন্তু লায়লা খান এবং তার পরিবারের বাদবাকি মেম্বাররা কোথায়? এইটা নিয়ে যখন পুলিশ তদন্ত করে
তখন পারভেজকে একটু টনিক দেওয়া হয়। যতই শক্ত ধাঁচের মানুষ হও না কেন, পুলিশের ওই টনিকের সামনে তুমি দাঁড়াতেই পারবে না। তো সেও সমস্ত কিছু বলে দেয়। সে এবার মুম্বাই থেকে 100 কিলোমিটার দূরে সেলিনা এবং লায়লা খানের যে ফার্ম হাউস ছিল পাহাড়ের উপর, সেখানে নিয়ে যায়। এবং সেখানে যেতেই যে পুলিশ অফিসাররা তার সাথে গেছিল তারা বুঝতে পারে যে ডাল মে কুছ কালা হে। কেন? তারা পাহাড়ের উপর একটা পোড়া বাড়ি দেখছে, বৃষ্টি হয়েছে এবং সেই পোড়া বাড়ির পাশে একটা জায়গা কেমন যেন একটু ধসে গেছে, লুজ মাটি আছে। পুরো ব্যাপারটা দেখেই তাদের সন্দেহ হয়। পারভেজ দেখিয়ে দেয় ওই যে বাংলোর পাশে জায়গাটা আছে যেখানে লুজ মাটি আপনারা দেখেছেন, ওইখানটা খুঁড়ুন। পুলিশ খুঁড়ছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, 4 ঘন্টা যায়, 5 ঘন্টা যায়। এবার পুলিশ ক্লান্ত হয়ে গেছে। পুলিশ এবার পারভেজকে একটা খাদের কিনারাতে নিয়ে যায়, বলে যে ডাইরেক্ট উপরে যাবে নাকি সত্যিটা বলবে। তখন পারভেজ বলে, আমি সত্যি তো অলরেডি বলে দিয়েছি, আপনারা আরও খুঁড়ুন। পুলিশ ততক্ষণে অলরেডি 12 ফিট খুঁড়ে ফেলেছিল। পাহাড়ি এরিয়া, মাটি শক্ত, তারা জেসিবি দিয়ে পুরোপুরি খুঁড়তে পারবে না। তার কারণ তারা ওখানে আইডিয়া করছে কোনো বডি আছে, বডির কোনো পার্ট জেসিবি দিয়ে বেশি জোরে খুঁড়লে নষ্ট হয়ে যেতে পারে। তো সেহেতু খুব সাবধানতার সাথে করতে হচ্ছে। উল্টো দিকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। তারা আরও 5 থেকে 6 ঘন্টা ঘোরে। এবার 20 ফিট ঘোরা হয়ে গেছে। দেন হঠাৎই তারা কিছু দেখতে পায়। তারা এক এক করে 6টা লাশ ডিসকভার করে এবং 6টা লাশের সাথে একটা কুকুরেরও বডি, মানে কঙ্কাল, সেটা ডিসকভার করে। এবং এই বডিগুলো পরপর থাক থাক দিয়ে সাজানো ছিল, তার উপর প্লাস্টিক কভার দেওয়া ছিল। সেই বডিগুলো উদ্ধার করে পুলিশ ফরেন্সিকের জন্য পাঠিয়ে দেয়। এবার পারভেজকে জিজ্ঞাসা করা হয় এই বডিগুলো কাদের। সে বলে লায়লা খান অ্যান্ড তাদের পুরো ফ্যামিলির। পারভেজ এক এক করে বলতে থাকে, মৃত্যুর আগে লায়লা নেকলেস পরেছিল, ইমরান এই জিন্সটা পরেছিল। এইভাবে সে বডিগুলো আইডেন্টিফাই করে অ্যান্ড দেন তারপর তাদের ডিএনএ টেস্টের পুরো ব্যবস্থা হয়, যেমন ফরেন্সিকে আর 5টা কেসে হয়। এবার সবথেকে বড় কথা হচ্ছে 7 সমুদ্র 13 নদী পার করে পারভেজ এই কর্মকাণ্ড ঘটিয়ে পুলিশকে এরকম দাদাতে ফেলে এতদিন পালিয়ে ব্যাপারটা হয়েছিলটা কি, পুরো ঘটনাটা পুলিশ জানতে চায়। পারভেজ বলে যে আমি সেলিনাকে তো বিয়ে করি, সেলিনার সাথে আমার সমস্ত কিছু ঠিক থাকলেও তার ছেলে মেয়েদের সাথে আমার সম্পর্ক খুব একটা ঠিকঠাক ছিল না। এবার আমি কাশ্মীর থেকে বিলং করি। আমি এখানে আসার পর দেখি সেলিনা সে মদের ব্যবসা করে, তার বড় বড় বার আছে, জমি জমা আছে, কিন্তু এই বাড়িতে আমি একটুও সম্মান পেতাম না। এই ছেলে মেয়েগুলো ছোট ছোট ড্রেস পরতো, বাইরে যেত, মদ খেত, পার্টি করতো, আমি এগুলো মোটেও মানতে পারতাম না। আমি তাদেরকে বারণ করলে তারা মোটেও আমার কথা শুনতো না। আমি যেন ওই বাড়ির একটা চাকর হয়ে গেছিলাম। আমাকে বলতো এটা করে দাও, ওটা করে দাও। আমি কি এটা ওটা করার জন্য? আমি তাদের সৎ বাবা, তারা আমার কথা শুনবে। আমি তাদেরকে একবার বলি যে তোমরা দুবাইতে যাও, ভালো কাজ করো, তারা বলে যে না, দুবাইতে কেন যাবো, এখানেই মুভি ইন্ডাস্ট্রিতে আমরা যত কামাচ্ছি তাতে কি আমাদের কম আছে? একটা সময় আমি ভেবেই নিই যে এদেরকে এই পৃথিবী থেকেই আমি সরিয়ে দেবো। পৃথিবী থেকে সরিয়ে দেবো কেন? আমাকে অসম্মান করতো, আমাকে ট্রাস্ট করতো না, এদের চাল চলন ছিল খুবই বাজে। তো এরা পৃথিবীতে বেঁচে থাকার মতন মানুষই নয়। তো এদেরকে সরিয়ে দেওয়াই ভালো। এবং তার জন্য আমি প্ল্যানিং প্লটিং সমস্ত কিছু করতে থাকি। মরে গেলে এদের প্রপার্টিগুলো আমি হাতিয়ে নিতে পারবো। প্ল্যান শুরু করে দেয়। সে সেলিনাকে বলে যে আমাদের যে পাহাড়ের উপর বাংলো ফার্ম হাউস আছে সেখানে একটা সিকিউরিটি গার্ড লাগবে। সেলিনা বলে যে কেন লাগবে, ওখানে তো আমরা সপ্তাহে মাত্র 2 দিন থাকি, তো ওখানে এমন কোনো ভ্যালুয়েবল জিনিসও নেই, তো সেহেতু সিকিউরিটি গার্ড কেনই লাগবে? সে বলে যে না না লাগবে। তার কথা মতন সেলিনা সমস্ত কিছু মেনে নেয়। সে কাশ্মীর থেকে একজনকে আনে, নামটা হচ্ছে বার। এবার এই নামটা একটু ভুল হতে পারে। বারকে নিয়ে সে পুরো প্ল্যানিংটা করে। এবার সে সেলিনাকে বলে যেহেতু আমরা পাহাড়ের উপর যাই, সুন্দর জায়গা, ওখানে যদি একটা সুইমিং পুল হয় তাহলে খুব ভালো হবে। সুইমিং পুলের জন্য সে 20 ফুট গর্ত খোঁড়ে, কিন্তু একটা সুইমিং পুল বানাতে গেলে ফিট গর্ত খুঁড়তেই হয় না। এটা পুরোই প্ল্যানিং ছিল। সে দোতলাতে অস্ত্র এনে লুকিয়ে দিয়েছিল, ছুরি এবং কিছু হাতুড়ি টাইপের জিনিস। 2011 ফেব্রুয়ারিতে হঠাৎই শনিবার আসে। তারা সবাই মিলে ফার্ম হাউসে যায় এবং সেই ফার্ম হাউসে সেলিনা ছিল, তার 4 সন্তান ছিল এবং সেলিনার যে বোনের মেয়ে আছে রেশমা, সেও ছিল এবং তাদের একটা কুকুর ছিল। সেই দিন ওই বাড়িতে কিছু না বলি পারভেজ এবং তার বন্ধু কাম সিকিউরিটি গার্ড, যাকে সে কাশ্মীর থেকে এনেছিল, তারা দোতলায় থাকা প্রথমে 3 জন ভাই বোনকে অ্যাটাক করে, তাদেরকে মারে।
তারপর নিচ থেকে বাদবাকিরা যখন যায় তাদের উপরও অ্যাটাক করে এবং এই অ্যাটাকের সময় ইমরান অনেক কষ্টে পারভেজকে আটকায়। সে বলে যে তুমি কেন করছো, রেগে গেছো, শান্ত হও, আমরা কাউকে বলবো না, তুমি প্লিজ থামো। তখন সবাই বেঁচে ছিল। পারভেজ এবং তার সিকিউরিটি গার্ড কাম বন্ধু তারা দুজনেই থেমে যায়, কিন্তু যেই না ইমরান তাদেরকে ছাড়ে অমনি তারা ইমরানের উপর অ্যাটাক করে অ্যান্ড ইমরানকে মারে। তারপর ওই সমস্ত বডিগুলো ওই সুইমিং পুল বানানোর জন্য যে গর্তটা সে খুঁড়েছিল সেই গর্তের মধ্যে ফেলে, মাটি পুরো চাপা দিয়ে দেয় অ্যান্ড দেন নেক্সট ডে পুরো বাড়িটাতে তারা আগুন লাগিয়ে দেয়। এই যে আগুন ধরেছিল আশেপাশের কোনো মানুষ কি এটা দেখেনি? অ্যাকচুয়ালি পাহাড়ি এরিয়া, ওয়েস্টার্ন ঘাট, ওখানে দূর দূরান্তে কেউ থাকে না, ওখানে খুব বড় লোকরা মাঝে মাঝে এসে উইকেন্ড কাটায়, সেহেতু এই পুরো ঘটনাটাই কেউ দেখেনি, কেউ জানতো না। 18 মাস তারা মাটির তলায় ছিল এবং শেষমেশ কাশ্মীরে কিস্তোয়ারে একটা বোম ব্লাস্ট, একটা গাড়ি, একটা রেন্টেড রুম, এই সমস্ত কিছু এই কেসটাকে এক্সপোজ করে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে রাকেশ সাওয়ান্ত আর তার সাথে সাথে সাংবাদিক নিশান্ত, এরা দুজন মিলে এই মিসিং কমপ্লেনটা যদি না লেখাতো তাহলে কোনোদিনও এই কেসটা হয়তো এক্সপ্লোর হতোই না, হয়তো পারভেজ পাকিস্তানে চলে যেত। এখানে একটা সন্দেহজনক ব্যাপার ছিল, যখন রাকেশ সাওয়ান্ত লায়লার ব্যাপারে খোঁজ খবর করছিল তখন কেন আসিফ বাধা দিচ্ছিল এটা জানা নেই। তো এখানে সবথেকে বড় দুঃখের ঘটনা হচ্ছে যে এই কেসে যে দুজন ক্রিমিনাল ছিল, পারভেজ তাকে তো কোর্টে তোলা হয়, সে তো ধরা পড়ে গেছিল, তার ফাঁসির সাজাও শুনিয়ে দেওয়া হয়, কিন্তু তার যে অ্যাসোসিয়েট ছিল যাকে সে কাশ্মীর থেকে সিকিউরিটি গার্ডের কাজ করার জন্য ওখানে এনেছিল, অ্যাকচুয়ালি খুন করার জন্য এনেছিল, তাকে কিন্তু আর পাওয়া যায়নি। সে হয় পাকিস্তানে পালিয়ে গেছে, নয়তো অন্য কোথাও আছে। এবং ফাঁসির রায় হাইকোর্ট থেকে কিন্তু এসেছিল 2026 জানুয়ারি মাসে। এবং এটা নিয়ে একটা বলিউডের খুব টুইস্ট অ্যান্ড টার্নসের মার্ডার মিস্ট্রি হতেই পারে, দেখা যাক কেউ বানায় কিনা। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আবার দেখা হবে কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।